গাড়ির স্পিড তাড়াতাড়ি কমাতে যাওয়ার আগে যা ঘটার ঘটে যায়। ইমনদের সিএনজি ততক্ষণে ট্রাকের ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিএনজি ড্রাইভার আর ইমন দুজনে ছিটকে গিয়ে দুজনে দুই দিকে পড়ে। ইমন শুধু পড়েনি, মাথাটা নিয়ে গাছের সাথে বাড়ি খায়। সিএনজি ড্রাইভার তেমন মারাত্মক ব্যথা না পেলেও কম ব্যথা পায়নি, কিন্তু ইমন গুরুতরভাবে আঘাত পেয়েছে। ইমন শুধু একটা চিৎকার দিয়ে সেখানে জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের এখনো জ্ঞান রয়েছে, সে ব্যথায় চিল্লাতে থাকে। ট্রাক ড্রাইভার ততক্ষণে ট্রাক নিয়ে উধাও। গ্রামের লোক যদি একটাবার টের পায় তাহলে তার গাড়ির দফারফা তো করবে, এই সাথে তাকেও মেরে আধমরা করবে। ইরহানদের গাড়ি অনেকটাই আগে ছিল, চলেও গেছে। ইরহান জানতেও পারলো না তার জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে ইমনই পড়েছে। ইমন যাকে মারতে চেয়েছিল সে সুস্থভাবে বাড়িতে যাচ্ছে, আর সে এখানে খাদে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কেউ তুলে হাসপাতালে নেওয়ারও মানুষ নাই। একে হয়তো বলে উপরের দিকে থুতু ছুঁড়ে মারলে সেই থুতু এসে নিজের মুখেই পড়ে। ড্রাইভারের জ্ঞান থাকলেও নিচ থেকে ওঠার তার সামর্থ্য নেই। ব্যথায় জোরে জোরে কান্না করছে আর ওমা ওমা বলে যাচ্ছে। এতক্ষণে বুঝতে পারছে কি করতে যাচ্ছিল সে। টাকার লোভে অন্ধ হয়ে সেখানে অন্য একটা প্রাণ কেড়ে নেওয়ার চিন্তা করছিল। এই লোভের শাস্তি এখন সে পাচ্ছে। প্রায় অনেক সময় যাওয়ার পর কিছু মানুষের আর রিক্সার আওয়াজ শুনতে পায়। ড্রাইভারটা চিল্লিয়ে ডাকতে থাকে, কেউ আছেন, বাঁচান, দয়া করে বাঁচান। রিক্সা চালক আর তার পিছনে দুজন লোক বসেছিল। কারো কান্না আর চিল্লানোর আওয়াজ শুনে রিক্সা থামিয়ে দেয়। হাতে টর্চ ছিল, টর্চ এদিক ওদিক মারতে থাকে। তারপর নিচের দিকে টর্চ মারতেই রক্তাক্ত অবস্থায় ড্রাইভারকে দেখতে পায়। তিনজনই এগিয়ে যায়। বুঝতে বাকি নেই অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরাধরি করে ড্রাইভারকে নিয়ে ওঠার সময় ইমনের দিকে চোখ যায়। একজন ড্রাইভারকে ধরে নিয়ে যায়, আর দুইজন ইমনের কাছে এগিয়ে গিয়ে ইমনের নাকের কাছে হাত নেয়, দেখার জন্য বেঁচে আছে কিনা, শ্বাস চলছে কিনা বুঝতে পারে না। তারপর হাত টেনে নিয়ে পরীক্ষা করে, তারপর বুঝতে পারে এখনো বেঁচে আছে। দুইজন মিলে পাজা কোলে করে ইমনকে উপরে নিয়ে আসে। এখন দুইজনকে কিভাবে হাসপাতালে নিয়ে যাবে ভাবতে থাকে। এর মধ্যে একটা সিএনজি দেখতে পায়। লোকটা হয়তো রাত হয় বাড়ি ফিরে যাচ্ছে। এই সিএনজি করে ইরহান গিয়েছে। ইরহানকে পৌঁছে দিয়ে লোকটা মাত্র এসেছে। এই সিএনজি করে দুজনকে হাসপাতালে নিয়ে যায় লোকটা। ইরহান বাজার নিয়ে একটু দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। এই মেয়েটাকে বলেও ঠিক করতে পারলো না ইরহান। কত বলেছে এভাবে দরজা খুলে রাখবে না, ভিতর থেকে দিয়ে রাখবে, আমি এসে ডাক দিলে তারপর দরজা খুলবে। কত বিপদ আপদ আছে, কিন্তু এই মেয়ে শুনলে তো দেখো ঠিকই দরজা খুলে বসে আছে। ঘরে ঢুকে দেখে চারদিকে অন্ধকার। আশ্চর্য, জ্যোতি এই সময় বাতি বন্ধ করে রেখেছে কেন? ইরহান জ্যোতিকে ডাকতে ডাকতে অন্ধকারে বাতির সুইচের দিকে এগিয়ে যায়। সুইচ টিপ দেওয়ার আগেই হুট করে পেছন থেকে কেউ চাপটে ধরে ইরহানকে। ইরহান ঘাবড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। এটা যে তার জ্যোতি রানী স্পর্শতে বুঝে গেছে। বুকের কাছে রাখা নরম তুলতুলে হাত দুটো আঁকড়ে ধরে মুখের কাছে এনে চুমু বসায়। হাতের রেশমি চুড়িগুলো তখন মন মাতানো রিনিক ঝিনিক শব্দে বেজে ওঠে। কি ব্যাপার ম্যাডাম, আজ মনে হয় শাড়ি পরেছে? আমি তো আমার জ্যোতি রানীকে এখনো শাড়ি পরা অবস্থায় দেখতেই পারলাম না। তারপর জ্যোতির হাত ছেড়ে ইরহান বাতি জ্বালিয়ে বলে, দেখি তো সামনে এসো, কেমন লাগছে দেখি। জ্যোতি নিজের হাতের বাঁধন শক্ত করে ধরে। কি হলো ম্যাডাম, সামনে আসুন না। এই অধমকে একটু চোখ ভরে দেখার সুযোগ করে দিন। পরে দেখেন, আগে আপনাকে একটা কথা বলার আছে। বলো শুনি, কি কথা? তোমার কণ্ঠের ওই মিষ্টি সুর শুনে আমার কানটা ধন্য করি। আপনি আগে চোখ বন্ধ করুন। কেন? করুন না, এত প্রশ্ন কেন করেন? আচ্ছা বাবা, করলাম বন্ধ। বলে ইরহান তার দুই চোখ বন্ধ করে। একদম চিটিং করবেন না। ওকে। জ্যোতি তারপর ইরহানকে ছেড়ে ইরহানের সামনে এসে দাঁড়ায়। তার বোকা পুরুষ কি সুন্দর করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ইরহান খবরটা পেয়ে কি করবে ভাবতে পারলো না জ্যোতি। ইরহানের গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা পুরুষ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে দূর দেশে যাওয়ার আগে আমাকে একটা উপহার দিয়ে যাচ্ছে। তারপর ইরহানের একটা হাত নিচের পেটের উপর রেখে বলে, আমার বোকা পুরুষের অস্তিত্ব এখানে। আপনি বাবা হতে চলেছেন। কথাটা বলেই ইরহানের গালে একটা চুমু খেয়ে ইরহানকে ছেড়ে চোখ বন্ধ করে ফেলে জ্যোতি। কিছু সময় পরও ইরহানের কোনো সারা শব্দ না পেয়ে চোখ খোলে। ইরহান একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু এখন ইরহানের চোখ দুটো খোলা।
ইরহানের হাত এখনো জ্যোতির পেটে আর দৃষ্টিও সেখানেই। কি হলো, আপনি খুশি হননি? জ্যোতির কথায় ইরহানের ধ্যান ভাঙে। জ্যোতি, তুমি কি বলছো? আবার বলো তো, আমি মনে হয় ভুল শুনেছি। কিছু ভুল শোনেননি, সত্যি শুনেছেন। ইরহান জ্যোতির চোখের দিকে তাকালে জ্যোতি চোখের ইশারায় বলে হুম। ইরহান আর এক মুহূর্ত দেরি করে না, হাঁটু গেড়ে নিচে বসে পড়ে। তারপর শাড়িটা একটু সরিয়ে পেটে অজস্র চুমু আঁকতে থাকে আর অস্ফুট স্বরে বলতে থাকে। জ্যোতি, তুমি এটা আমায় কি বললে? আমার বিশ্বাস হচ্ছে না। এত কষ্টের মাঝেও আমার মন খুশি হয়ে গেল জ্যোতি। তারপর দাঁড়িয়ে জ্যোতিকে নিজের সাথে মিশিয়ে নেয়। কাঁধে চোখের পানির অস্তিত্ব টের পায় জ্যোতি। ইরহান কিছুটা স্বাভাবিক হয়ে আসলে জ্যোতি বলে ওঠে, এটা কোনো কথা হলো বলেন তো? আমি কত কষ্ট করে সাজলাম আর আপনি আমাকে ভালো করে দেখলেনই না। জ্যোতির কথায় ইরহান জ্যোতিকে ছেড়ে কয়েক কদম পিছিয়ে যায়। তারপর পা থেকে মাথা পর্যন্ত মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে। আমার খড়কুটোর বাসায় মনে হচ্ছে আজ চাঁদের আলো নেমে এসেছে। জ্যোতি ইরহানের কথায় আর দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। কথা ঘোরাতে বলে, খাবেন না? অনেক রাত হয়ে গেছে তো। খাবো তো, তবে অন্য কিছু। ভাত খাবার খিদে নেই আজ, মন যে অন্য কিছু চাইছে। বলেই জ্যোতিকে কোলে তুলে নেয়। জ্যোতি লজ্জায় ইরহানের বুকে মুখ গুজে। ছোট্ট ঘরটায় চাঁদের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। ঘরের ভিতর দুজন মানুষ একে অপরের ভালোবাসায় সিক্ত। ইরহানের ভালোবাসায় যখন জ্যোতি অন্য দুনিয়ায় বিচরণ করছে, তখন ইরহান জ্যোতির কপালে নিচের অদর ছুঁয়ে দিয়ে বলে, তুই হবি রাত আর আমি হব চাঁদ। জোস নাই বাড়ি আমাদের। ভোর রাত্রে কারো কান্নার শব্দে ঘুম ভাঙে যায় ইরহানের। জ্যোতি তার বুকের মাঝে মাথা রেখে ঘুমাচ্ছে। কান্নার আওয়াজ শুনে ইরহানের কপাল কুঁচকে যায়। এত সকালে কে কান্না করছে? কণ্ঠ শুনে মনে হচ্ছে তাসলিমা বানু। ইরহান জ্যোতিকে বালিশের ওপর আস্তে করে শুইয়ে দিয়ে নিজেকে ঠিকঠাক করে বেরিয়ে যায় দেখার জন্য কি হয়েছে। দাদি, ও দাদি গো, আমার বোকা পুরুষ কই? কই গেল গো দাদি? উনি দাদি কোথায়? উনি বোকা পুরুষ, আপনি কই? এখনই আমার সামনে আসুন। আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন তাই না? এই বোকা পুরুষ! ডাক দিয়েই চিল্লিয়ে ওঠে জ্যোতি। জ্যোতির দাদির ঘুম ভেঙে যায় জ্যোতির চিল্লানিতে। পাশের রুমেই ঘুমিয়ে কি হয়েছে বউ? শরীর খারাপ লাগতেছে? তুই ঠিক আছিস? আমার বোকা পুরুষ কই দাদি? কই গেছে দেখতে পাইতেছি না কেন তাকে আমি? জ্যোতির দাদি জ্যোতির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, নাচ জামাই তো মেলা আগে বের হয়ে গেছে রে। এখন মনে হয় বিমান উড়ালো দিয়া ফেলছে। আর দাদি, একদম মজা করবা না আমার সাথে। আমি মোটেও মজা করার পরিস্থিতিতে নেই। মজা করছি না বউ, সত্যি নাচ জামাই সে কখন চলে গেছে? এইটা কিভাবে সম্ভব? কিছু সময় আগে উনি এইখানে ছিলেন আমার পাশে। বলেই কিছু একটা মনে পড়ে ধরফড়িয়ে বালিশ সরিয়ে নিজের মোবাইল বের করে। মোবাইলে সময় থেকে মাথায় বাজ পড়ে জ্যোতির। এত সময় কোথা দিয়ে চলে গেল? এখন সময় ভোর 4:45 আর ইরহানের ফ্লাইট 4টা। এত সময় সে ঘুমিয়ে কাটিয়ে দিল, তবুও যেন বিশ্বাস হচ্ছে না তার বোকা পুরুষ তাকে না বলেই চলে গেছে। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। এইদিকে জ্যোতি দাদি চিল্লাচ্ছে, জ্যোতি, এই সময় এই অবস্থায় বাইরে যাস না। আর তুই দৌড়াচ্ছিস কেন? ভুলে গেলি এখন কিন্তু তুই একা না। জ্যোতি, জ্যোতি রে। কে শুনে কার কথা? জ্যোতি ততক্ষণে গেটের কাছে এসে উকি দিচ্ছে। সব আবছা, এখনো দিনের আলো ফোটেনি। জ্যোতি এক মনে রাস্তার দিকে তাকিয়ে আছে। তাকে না বলে এভাবে চলে যেতে পারলো? সে কি এতটাই পর যে চলে যাওয়ার আগে বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? তার ঘুমে রেখা তার বকা পুরুষ চলে গেল। নানান ভাবনা চিন্তা করতে থাকে জ্যোতি। হুট করে কাঁধে কারো হাতে স্পর্শ পেয়ে চমকে ওঠে। নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে জ্যোতি। পিছনে ঘুরে ছলছল নয়নে দাদির দিকে তাকায়। জ্যোতির দাদি জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মাথায় স্নেহময় স্পর্শ পেয়ে কান্নাটা যেন বাইরে বেরিয়ে আসার পায়তারা করছে। ঠোঁট কামড়ে ধরেও নিজের কান্না দমাতে পারে না জ্যোতি। ডুকরে কেঁদে ওঠে, দাদি উনি চলে গেছে আমার রাইখা। ও দাদি! এমন করে কেউ? সে তো আর 4 দিনের জন্য যায়নি, কয়েক বছর পরই ফিরে আসবে। তুই কাঁদলে নাচ জামাই ওইখানে মন টিকতো? তোর চোখের পানি তো আরো কষ্ট বাড়াবে। এত দূরের পথ যাচ্ছে, তুই না কেঁদে দোয়া কর যেন সঠিকভাবে পৌঁছাতে পারে। আর কাঁদিস না বউ, এই সময় এইখানে থাকা তোর ঠিক না। ঘরে চল। তোকে সে ইচ্ছে করেই ঘুম পাড়িয়ে গেছে, নয়তো
এই যে এখন কেমন করছিস, এর থেকেও বেশি করতি। আমাকে রাতে আস্তে করে ডেকে আমার 2 হাত ধরে অনুরোধ করে বলে গেছে তোরে যেন দেখে রাখি, আগলে রাখি, তার সন্তানের যেন কিছু না হয়। নাচ জামাই তোরে অনেক ভালোবাসে রে জ্যোতি, তুই সজাগ থাকলে অনেক কাটে, তাই না ডেকেই চলে গেছে। বলেই জ্যোতিকে ঘরে নিয়ে যেতে থাকে। জ্যোতিও মূর্তির মতো ঘরের দিকে পা বাড়ায়। ঘরে এসে বিছানায় শুয়ে দেয় জ্যোতিকে জ্যোতির দাদি। তারপর মাথায় হাত বুলিয়ে নানান গল্প শোনাতে থাকে, যেন মেয়েটা একটু ঘুমায়। জ্যোতির চোখে তো আর ঘুম আসবে না। সে সকাল থেকে সবগুলো ঘটনা এক এক করে স্মৃতিচারণ করতে ব্যস্ত। সকালে ইরহান ঘর থেকে বের হয়ে এসে দেখে তাসলিমা বানু আর সকলে কোথায় যেন যাচ্ছে। তাসলিমা বানু আর লিমা কান্না করছে। ইরহান এগিয়ে গিয়ে পথ আগলে দাঁড়ায়। তারপর সকলের উপর দৃষ্টি দিয়ে জানতে চায় কি হয়েছে, কোনো ঝামেলা বা কারো কিছু হয়েছে কিনা। ঈশান রাগী চোখে তাকায়, এর জন্যই তো এমন হলো, আবার দেখো এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। ইরহান উত্তরের আশায় সকলের দিকে তাকিয়ে থাকলেও কেউ তাকে কোনো উত্তর দেয়নি, চুপচাপ চলে যায়। ইরহান এদের ব্যবহারে বেশ অবাক হয়। আশ্চর্য, এখন এদের রাগের কারণটা মাথায় ঢুকলো না। এতে তো সব দিয়ে এসে পেরেছে, নিজে কষ্ট থেকে এদের সুখী করেছে, তাও এদের কিসের রাগ বুঝলো না। এদের কান্না দেখে এগিয়ে আসাটাই ভুল হয়েছে। কিছু মানুষ দয়া দেখানোর যোগ্য না। ইরহান গেটের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, তারপর নিজেও ঘরে চলে যায়। সারাদিন দুজন একসাথেই ছিল। ইরহান আর জ্যোতি কেউ কাকে চোখের আড়াল করেনি। সারাক্ষণ ইরহান জ্যোতির পাশে বসে জ্যোতির হাতটা আঁকড়ে ধরে বসেছিল, আর কিছু সময় পর পর এক দৃষ্টিতে তাকিয়েছিল জ্যোতির দিকে। জ্যোতিকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, কত শত গল্প করেছে, বাচ্চাকে নিয়ে কত কথা বলেছে। দুপুরের দিকে ইরহানের ফোনে একটা ফোন আসে, জানতে পারে ইমনের অ্যাক্সিডেন্টের কথা। আর এও জানে ইমনের অবস্থা শুরুতে খারাপ ছিল, এখন মোটামুটি ভালোই আছে। এতটুকুই জানতে পারে। ইরহান ঈশানকে ফোন করতে নিয়েও করেনি। যখন ওরা বলেনি এসবের কথা, ইরহান তাই আর যাবেও না দেখতে, খোঁজও নিবে না, হয় তো ভালোই আছে। যাবে না বলেও যাওয়ার জন্য মনটা আনচান করছিল ইরহানের। যতই মা আলাদা হোক, বাবা তো একই বাবার রক্ত বইছে তিনজনের শরীরে। জ্যোতিকে ইরহান ব্যাপারটা বললে জ্যোতি বলে যাওয়ার দরকার নেই, বলেছে যখন ভালো আছে নিশ্চয়ই ভালো আছে। জ্যোতি ইরহানকে আর যেতে দেয়নি, এমনিতে রাতে চলে যাবে। এগুলোর সামনে গিয়ে এখন লাভ নেই। এক শয়তান অসুস্থ হয়েছে, বাকিগুলো না যদি আবার এমন কিছু করে বা বলে যেটাতে ইরহান কষ্ট পায়, তাই জ্যোতি আর ইরহানকে যেতে দেয়নি। বিকেলে জ্যোতির দাদি ও নিজের সব জিনিসপত্র নিয়ে এসে পড়ে। রাতে যেহেতু ইরহান চলে যাবে তাই বিকেলেই এসে পড়ে। প্রথমে আসতে চাননি উনি, নাচ জামাই বাড়িতে কিভাবে থাকবে, মানুষ কি বলবে। ইরহানের অনেক অনুরোধের পর রাজি না হয়ে আর পারেনি। রাতের খাবার সকলে একসাথে খায়। জ্যোতির দাদি গিয়ে শুয়ে পড়ে খাবার খেয়ে। জ্যোতি ও ইরহানকে নিয়ে শোয়। জ্যোতি ইরহানের বুকে মাথা রেখে প্রচুর কাঁদে, একটাই কথা বলে, আপনার যেতে হবে না বোকা পুরুষ, করতেও যেতে হবে না। আপনি চলে গেলে আমি থাকবো কি করে? আমার টাকা পয়সা কিচ্ছু লাগবে না, আপনি যাইয়েন না। ইরহান প্রতি উত্তরে কিছু বলেনি, বুকের মাঝে আগলে ধরেছিল। তারপর বলে, আর কাঁদে না, এবার একটু ঘুমাও। না আমি ঘুমাবো না, আমি আপনাকে দেখবো, একটু ঘুমাবো না। আবার কবে এই বুকে মাথা রাখতে পারবো জানি না, একটু ঘুমাবো না। বলে ইরহানের দিকে তাকিয়ে থাকে। ইরহানের বুকে মাথা রাখে। ইরহান জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে জ্যোতির চোখ লেগে যায় আর ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। এই সুযোগে ইরহান জ্যোতিকে না বলেই চলে গেল। জ্যোতির দাদি ঘুমের মাঝে নড়ে ওঠায়, জ্যোতির ভাবনার ছেদ ঘটে। এত সময় আগের কথাগুলো ভাবতেছিল। ভোরের আলো ফুটে উঠেছে চারদিকে। জ্যোতি শোয়া থেকে উঠে কি মনে করে আলমারিটা খোলে। ইরহানের যতগুলো জামা কাপড় ছিল সবই জ্যোতি দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে একটা টি শার্ট দেখতে পায়। এটা তো জ্যোতি দিয়ে দিয়েছিল। টি শার্টের ওপরে ইরহানের মোবাইল রাখা। জ্যোতির কলিজা মোচড় দিয়ে ওঠে। লোকটা কি ভুলে ফোনটা রেখে চলে গেছে? এখন যোগাযোগ করবে কিভাবে? ফোনটা হাতে নিতে গিয়ে দেখে ফোনের নিচে একটা কাগজ ভাঁজ করে রাখা। জ্যোতি কাগজটা হাতে নিয়ে মেলে দেখে একটা চিঠি। জ্যোতি পড়া শুরু করে। এই যে আমার বাচ্চার আম্মু, খুব রেগে আছো আমার উপর তাই না? অনেক কান্নাও করেছো ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেয়ে। আমি কি করব জ্যোতি রানী? আমার যে আর কোনো উপায় ছিল না। তোমাকে কান্নারত অবস্থাতে দেখে
আমি কখনো আসতে পারতাম না। আমার যে আসাটা খুব জরুরি। এখন তুমি আর আমি তো একা নেই, আমাদের মাঝে আরেকজন আসতে চলেছে। তার কথাটাও তো ভাবতে হবে, তাই না? তুমি একদম মন খারাপ করবে না, নিজের খেয়াল রাখবে, আর আমার বাবুরও। আমি তোমার থেকে বিদায় নিতে পারতাম না কখনোই, আর না এই কথাগুলো তোমাকে আমি সামনাসামনি বলে যেতে পারতাম। তাই চিঠির মাধ্যমে জানিয়ে গেলাম। অনেক কিছু লিখার ছিল, কিন্তু কিছুই আমি লিখতে পারতেছি না জ্যোতি রানী। মোবাইলটা কিন্তু আমি ভুলে ফেলে আসিনি, ওইটা এখন তোমার। আমি ইচ্ছে করে রেখে এসেছি। আমি ওই দেশে গিয়ে ফোন নিয়ে নিব। এটা ছাড়া আমার জ্যোতি রানীকে দেখবো কি করে? আর টি শার্টটা তোমার জন্যই রেখে এসেছি। আর আমি তোমার একটা ওড়না নিয়ে এসেছি। ওড়নার মাঝে তো আমার জ্যোতির ছোঁয়া আছে, তাই আর কেঁদো না, নিজের খেয়াল রেখো। আমি জানি আমার জ্যোতি রানী ঠিক পারবে, সে এতটাও দুর্বল নয়। আমি পৌঁছে তোমায় ফোন দিব, ঠিক আছে? ফোনটা নিজের হাতের কাছে রাখবে সব সময়। ভালো থেকো বউ, তোমার বর তোমাকে অনেক অনেক ভালোবাসে। এটি তোমার একান্ত বোকা পুরুষ। জ্যোতি চিঠিটা পড়ে ইরহানের টি শার্টটা বুকের মাঝে আগলে ধরে নিচে বসে, চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। আপনার জ্যোতি রানী দুর্বল, খুব দুর্বল। আপনার ব্যাপারে আমি সব সময় দুর্বল। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে সকলে। ইমনকে কারো ভালো করে দেখার সৌভাগ্য হয়নি। এক নজরের জন্য একটু দেখতে পেয়েছিল, মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা, জ্ঞান নেই, এখনো ফিরেনি। তবে ডাক্তার বলেছে যখন নিয়ে এসেছিল তখন অবস্থা থেকে এখন একটু ভালো হলেও খুব বেশি ভালো না। ভালো করে ইমনকে দেখার সুযোগ পাচ্ছে না, নার্স ঢুকতে দিচ্ছে না, ডাক্তারের খবর নেই। এসব হাসপাতালে ডাক্তার পাওয়া খুবই দুষ্কর, চিকিৎসার ব্যবস্থাও তেমন ভালো না। অথচ হাসপাতাল জুড়ে রোগী আর রোগী, ডাক্তারের থেকে নার্সের ভাব বেশি, এমন ভাব করে যেন ওরাই ডাক্তার। ঈশান এসেই এক নার্সের সাথে ঝামেলা পাকিয়ে বসে আছে, প্রচুর কথা কাটাকাটি করেও এমনকি নার্সের গায়ে হাত তো তুলতে যায়। তাসলিমা বানু আর দিনা অনেক কষ্টে ধরে রেখেছে, নয়তো আজ কি যে হতো। ওই নার্স রাগ দেখিয়ে আর এইদিকে আসেনি, অন্য নার্স পাঠিয়েছে। এই নার্সটা আবার বেশ সুন্দরী, এখানে ঈশানের সাথে সখ্যতা গড়ে তুলেছে। কি হেসে হেসে কথা বলছে, ঈশান তো চোখই সরাচ্ছে না, চোখ দিয়ে মনে হচ্ছে নার্সের শরীর ছুঁয়ে দেখছে। দিনা সবই দেখছে, কিছু বলতে পারছে না, যদি আবার এখানে মারা শুরু করে। দিনা তাসলিমা বানুর দিকে তাকায়, এই আশায় এই মহিলা নিজের ছেলেকে হয়তো কিছু বলবে, কিন্তু না, সব দেখেও না দেখার ভান করে আছে। অথচ তাসলিমা বানুর চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি ঠিকই নিজের ছেলের নজর বুঝতে পেরেছেন। দিনার আর এসব সহ্য হলো না, ইমন ও নার্সের লুতুপুতো, তাই সে না বলে একা একাই বাড়ি চলে আসে। নার্সের মাধ্যমে বিকেলবেলা ডাক্তারের দেখা পায়। ডাক্তার এসে ইমনকে ভালো করে চেক করে, তারপর তাসলিমা বানু আর ঈশানকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যায়। লিমিকে দাঁড় করিয়ে রেখে দুই মা ছেড়ে ডাক্তারের সামনে গিয়ে বসে। ডাক্তার জানায়, দেখুন, এখানে রাখতে পারবেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ওনার আঘাত খুবই গুরুতর, বড় বড় পরীক্ষা করা লাগবে। আমাদের এখানে ভালো যন্ত্রপাতি নেই। উনি মাথায় আর পায়ে গুরুতর আঘাত পেয়েছে, মাথা থেকে বেশি পায়েটা অপারেশন করা লাগবে। শহরে নিয়ে যান, বেশি দেরি করবেন না, নয়তো যা অবস্থা পা কেটে ফেলে দেওয়া লাগবে। যা করার দ্রুত করুন। ঈশান জিজ্ঞেস করে কি পরিমাণ টাকা লাগতে পারে। ডাক্তার জানায় টাকা লাগবে প্রচুর, লাখের উপরে, কিন্তু পরিমাণ কত জানা নেই। তাসলিমা বানুর কলিজা মোচড় দিয়ে ওঠে, এসব শুনে হাঁটতেও কষ্ট হচ্ছে। তার ভালো ছেলেটা কিভাবে পড়ে আছে, এখনো কত কত টাকা লাগবে। টাকার ব্যাপার না, এখন যে তার ছেলেটা কষ্ট পাচ্ছে, তাদের যে এত হয়রানি করতে হচ্ছে, ওইসব কিছু হয়েছে ওই ইরহানের জন্য। তার ছেলেটা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, সব ইরহানের জন্য। মনে মনে বলে, তোর কোনোদিনও ভালো হবে না ইরহান, কোনোদিনও ভালো হবে না তোর। তোর জন্য আমার কোল খালি হয়ে যেত। তুই সুখের সন্ধানে ছুটিস না কেন? তুই সুখ পাবি না। আমার সুস্থ সবল ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এখন হাসপাতালে পড়ে আছে। তুই যদি আমার কথা মেনে নিতি, আমার কথা মতো চলতি, তাহলে কিছু হতো না, সবাই সুখে থাকতাম। তসলিমা বানু ধীর পায়ে এগিয়ে গিয়ে ইমনের এক পলক দেখে ঈশানের দিকে তাকিয়ে বলে শহরে যাওয়ার ব্যবস্থা করতে। আর দেরি করা যাবে না, আরো আগেই নিয়ে যাওয়া উচিত ছিল। কেন যে এসব ডাক্তার আর হাসপাতালকে ভরসা করতে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।